হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 75 বা 2026 এর অঙ্কের সেট নাম্বার 8, এটা সুনীতি একাডেমি, পেজ নাম্বার 399 এর এই 10 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত এবং পার্ট 2 ভিডিওতে 5 থেকে 9 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে সেই লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 10 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 1 থেকে আছে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করো। এবি এর উপর যে কোনো বিন্দু সি থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করো যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো যে সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। তাহলে এটা হলো এবি একটা সরলরেখা, একে ব্যাস করে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করেছি আর এর কেন্দ্র ও। এখন এবি সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু, আমি এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, এটা নিলাম সি বিন্দু, যে কোনো একটা বিন্দু সি নিলাম। এবার সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। তো মোটামুটি স্কেল দিয়ে আমি একটা লম্ব অঙ্কন করছি। একটা লম্ব অঙ্কন করলাম। লম্বটা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো আমাকে এখন দেখাতে হবে ওডি, এখানে ওডি এসি ও বিসি এর মধ্যে সমানুপাতিক। এটা এসি আর এটা বিসি, এই এডিটা এসি আর বিসি এর মধ্যে সমানুপাতিক, সেটা দেখাতে হবে। তো এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে এটা প্রদত্ত হিসাবে লিখি। প্রদত্ত, এখানে প্রদত্ত আছে যে এবি সরল রেখাকে ব্যাস করে, এবি সরলরেখাকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র ও। এবির উপর যে কোনো একটা বিন্দু সি, এবি এর উপর যে কোনো বিন্দু এবি এর উপরে যে কোনো বিন্দু সি, সি বিন্দুতে সিডি লম্ব অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এতদূর দেওয়া আছে। এবার যেটা প্রমাণ করতে হবে আমি এখানে প্রামাণ্য হিসেবে লিখব। প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে তাকে লেখা হয় প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে সিডি, এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক, এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা যখন কোনো দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বের করি তখন প্রথমে সংখ্যা দুটো সেই মাপের দুটি সরলরেখা নিয়ে তার লম্ব সমদ্বিখণ্ডকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করি এবং দুটি দৈর্ঘ্যের মাঝখানে বা দুটি সরলরেখার ছেদ বিন্দুতে বা দুটি সরলরেখার যেখানে শেষ হচ্ছে অপরটা শুরু হচ্ছে, এখানে একটা লম্ব অঙ্কন করি এবং এটাকে বলি মধ্য সমানুপাতি। একই রকমভাবে √21 মান যেভাবে বের করি আমরা, সেটা √3 × 21। তো এখানে কি করি, 7 সেমি মাপের একটা সরলরেখা নিই,
3 সেমি মাপের সরলরেখা নিই, তারপরে এর লম্ব সমদ্বিখণ্ড এঁকে নিই, লম্ব সমদ্বিখণ্ডকে এঁকে মধ্যবিন্দু বের করি, মধ্যবিন্দু বের করে অর্ধবৃত্ত অঙ্কন করি, তারপরে যে এখানে যে বিন্দুটা পাই সেখানে একটা লম্ব অঙ্কন করি। এই যে লম্ব তৈরি হলো, এই লম্বটাকে আমরা এই 7 এবং 3 এর মধ্য সমানুপাতি বলি। তাহলে এটা আদৌ কি মধ্য সমানুপাতি সেটা এখন প্রমাণ করতে হবে। তাহলে সিডিটা এসি এবং বিসি এর মধ্যবিন্দু কিনা আমরা সেটা প্রমাণ করব। তো যাই হোক, এখানে প্রামাণ্য লিখে দিলাম। এবার এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, অঙ্কন করতে হবে, সেই জন্য এখানে লিখলাম অঙ্কন। তাহলে দেখো, অঙ্কন করব মানে আমি এডি এই বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করছি, এবং বি বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করছি। তাহলে এখানে লিখব কি যে এডি ও বিডি বিন্দুদ্বয় পরস্পর যোগ করা হলো। এরপরে করব প্রমাণ। তাহলে প্রমাণটা আমি আগে মুখে বলি, পরে আমি লিখছি। তো দেখো, আমরা জানি এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, আর যার অতিভুজ হচ্ছে বিসি, না, যার অতিভুজ এবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তার অতিভুজ। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে কি হবে? তাহলে যে দুটো ত্রিভুজ তৈরি হলো সেই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশকোণী, এবং প্রত্যেকটা ছোট ত্রিভুজ মূল যে ত্রিভুজটা ছিল তার সাথে সদৃশকোণী, এটা আমরা পড়েছি। তো যাই হোক, তো এই যে ছোট দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী দেখালেই আমরা সিডি যে এসি আর বিসি এর মধ্য সমানুপাতি সেটা প্রমাণ করতে পারবো। তো মধ্য সমানুপাতি প্রমাণ করতে গেলে আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে এই যে সিডি স্কোয়ার, সেটা আমার এখানে লেখা উচিত ছিল, আমি এখানে লিখে দিচ্ছি যে সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি, এটা প্রমাণ করলেই মধ্য সমানুপাতি প্রমাণ হবে। যাই হোক, এখানে বোঝা না গেলে আমি পরে আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি করব? তাহলে লিখব যে এই এডিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এর মান 90 ডিগ্রি। অতএব এবিডি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ, এখানে অতিভুজ এবি, আবার এই যে সিডি এবির উপরে লম্ব, সিডি লম্ব এবি। তাহলে অতএব আমরা বলতে পারি এই ত্রিভুজটা এসিডি, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিডিসি বা সিবিডি বলতে পারি, বা ডিসিবি বলতে পারি। আমি এখানে বিডিসি বলছি। বিডিসি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশকোণী। আর আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। সুতরাং ইহাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, তাহলে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কোনটা কোনটা আগে চিনতে হবে। এই যে ত্রিভুজটা আছে, এর তিনখানা বাহু আছে, একটা সবচেয়ে বড়,
একটা মাঝারি আর একটা সবচেয়ে ছোট। এই ত্রিভুজটার একটা সবচেয়ে বড় বাহু, এটা মাঝারি বাহু, আর এটা সবচেয়ে ছোট বাহু। তাহলে এই দুটো ত্রিভুজের যদি অনুরূপ বাহু খুঁজি আমরা, এর এডি বাহু সবচেয়ে বড়, এর বিডি বাহু সবচেয়ে বড়, তাহলে এডি এবং বিডি পরস্পরের অনুরূপ। আচ্ছা, এবার যদি এসি বাহুটা দেখি, মাঝারি বাহু, এর মাঝারি বাহু এসি, এর মাঝারি বাহু সিডি, তাহলে এসি এবং সিডি পরস্পর অনুরূপ। আর এই দুটো ত্রিভুজের, এই ত্রিভুজের ছোট বাহু ডিসি, এর ছোট বাহু বিসি, তাহলে ডিসি এবং বিসি পরস্পরের অনুরূপ। তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি, আমরা তাহলে অনুরূপ বাহুগুলো অনুপাত করে সমান লিখতে পারবো। তাহলে এই যে ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজটা, এর মাঝারি বাহু এবং ছোট বাহু, মাঝারি বাহু এসি, অতএব এসি বাই ছোট বাহু সিডি, এসি আর সিডি। আর এই ত্রিভুজটা যদি দেখি, এর মাঝারি বাহু এটা আর ছোট বাহু এটা, তাহলে ওর মাঝারি বাহু ছোট, এর মাঝারি বাহু ছোট বাহু যে অনুপাত হবে, এরও তাই মাঝারি বাহু ও ছোট বাহুর অনুপাত সেম হবে, একই হবে। তাহলে এখানে মাঝারি বাহু হচ্ছে সিডি বাই বিসি। তো এরপর আমরা কি বলতে পারবো, বা বলতে পারবো যে সিডি আর সিডি গুণ করলে সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি। এই যে সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি, এটা প্রমাণ করা ছিল। বা আমরা যখন এটা লিখতে পারলাম যে সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি, তাহলে আমরা বলতে পারবো কি, অতএব, বা আমরা এখান থেকেও বলতে পারি যে এই দুটো সংখ্যার অনুপাত, এই দুটো সংখ্যার অনুপাতের সাথে সমান লিখছি, এটা এটা সেম, তাহলে এটা এটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে অতএব সিডি সরল রেখাংশটি, সিডি সরল রেখাংশটি এসি ও বিসি সরল রেখাংশের মধ্য সমানুপাতি। তাহলে এটা প্রমাণ করার ছিল, লিখব প্রমাণিত। দুই জায়গায় আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর ওপর লম্ব। প্রমাণ করো যে কোণ বিওডি সমান কোণ বিএসি। তাহলে এখানে আমি একটা আগে বৃত্ত এঁকে নেব। বৃত্ত এঁকে নিলাম। তো এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এটা এ, এখানে বি, আর এখানে সি। এ বি সি এর পরিকেন্দ্র ও, অর্থাৎ এখানে ও নাম দিলাম। এরপর বলা আছে ওডি বিসি এর উপর লম্ব, এই যে ওডি, আচ্ছা ওটা আমি এখানে লিখছি, এটা ওডি বিসির উপর লম্ব। তো কোণ বিওডি, কোণ বিওডি, এই কোণটা সমান কোণ বিএসি, বিএসি এই কোণটা। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান সমান দেখাতে হবে। তাহলে বিওডি এবং বিওসি এই কোণ দুটো পরপর সমান দেখাতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে, তাহলে লিখব প্রদত্ত হিসাবে, প্রদত্ত। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র ও বিন্দু থেকে বিসির উপরে ওডি লম্ব। আমি এখানে লিখব ওডি লম্ব বিসি, এটা বলা আছে। এখন যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য হিসাবে। তাহলে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে।
প্রামাণ্য প্রমাণ করতে হবে কোণ বিওডি সমান কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে না, কিছু অঙ্কন করার দরকার আছে, সেই জন্য এখানে লিখব অঙ্কন। তাহলে অঙ্কন করার জন্য ও বিন্দু থেকে ও বিন্দুর সাথে সি বিন্দুটা যুক্ত করলাম, এই যে ও সি যুক্ত করা হলো। তাহলে এখানে লিখব ও সি যুক্ত করা হলো। এরপরে প্রমাণ। আচ্ছা, প্রমাণ করার জন্য প্রথমে ও বিডি আর ও সিডি এই দুটো ত্রিভুজ নেব। এই দুটো ত্রিভুজের দেখো এই বাহু আর এই বাহু পরপর সমান, এটা সাধারণ বাহু, আর যেহেতু লম্ব এই কোণ পরপর সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, আর সর্বসম ত্রিভুজ যেহেতু সেহেতু এই সাইডের কোণটা আর এই সাইডের কোণটা পরপর সমান, তো সেটা আমি এই দুটো কোণ পরপর সমান লিখব। আবার দেখো, আবার এই পুরো কোণটা এর ডবল, এর দ্বিগুণ, তাহলে এই সাইডটা পুরো কোণটা, এই কোণটা এই পুরোটার হাফ, তাহলে পুরোটার হাফ বলতে আমি এই সাইডটাকে বলতে পারি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটো সর্বসম দেখিয়ে এই ও বিন্দুতে এই সাইডের কোণটা এবং এই সাইডের কোণটা পরপর সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ ওবিডি এবং ওসিডি, ত্রিভুজ ওবিডি ও ত্রিভুজ ওসিডি এর, ওবিডি আর ওসিডি এর, তাহলে দেখো এখানে ওবি সমান ওসি বলতে পারি আমরা, ওবি সমান ওসি, কারণ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের প্রতিটি ব্যাসার্ধ সমান হয় একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে ওডি সমান ওডি লিখতে পারবো, সাধারণ বাহু, ওডি সমান ওডি, এটি সাধারণ বাহু, এটি সাধারণ বাহু, ওডি সমান ওডি। আর এই কোণটা বিডিও, কোণ বিডিও সমান কোণ সিডিও, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। তার কারণ কি? তার কারণ যেহেতু ওডি বিসির উপরে লম্ব, সেই জন্য। তাহলে এই যে ত্রিভুজ দুটোর আমরা দুটো বাহু পরপর সমান প্রমাণ করলাম, এবং তাহলে এই ত্রিভুজ দুটো বাহু পরপর সমান এবং একটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, অতএব ত্রিভুজ ও বিডি সর্বসম ত্রিভুজ ও সিডি। তাহলে এই ত্রিভুজ দুটো যখন সর্বসম, তাহলে এই কোণ এবং এই কোণ পরপর সমান বলতে পারি আমরা। এই কোণের নাম বিওডি, অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি, বিওডি সমান সিওডি। তো এই দুটো কোণ পরপর সমান, তাহলে আমি বিওডিকে এই পুরোটা কোণটার হাফ বলতে পারি, অতএব কোণ বিওডি সমান হাফ অফ কোণ বিওসি, এই বিওসি কোণের হাফ বলতে পারি। তাহলে আবার দেখো, আবার এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আবার আমি এখানে যদি পি দিই, বিপিসি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। বিপিসি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ, বিএসি ও কেন্দ্রস্থ কোণ বিওসি, এই যে বিওসি কোণটা। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ বিএসি সমান হাফ অফ কোণ বিওসি। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ, আমি সেভাবে লিখেছি। তাহলে হাফ বিওসি সমান আবার ছিল বিওডি,
তাহলে সমান আমরা কোণ বিওডি লিখতে পারি। তাহলে কি প্রমাণ করলাম? তাহলে অতএব প্রমাণ করলাম যে কোণ বিওডি সমান কোণ বিওসি, বিএসি। কোণ বিওডি সমান কোণ বিএসি। তাহলে প্রামাণ্য দেখো, প্রামাণ্য এখানে তাই সেটাই প্রমাণ করার ছিল, বিওডি সমান বিএসি। আমি এখানে প্রমাণ করে দিলাম বিওডি সমান বিএসি। তাহলে এখানে লিখব প্রমাণিত। এগারোর এক দাগে আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এখানে আবার অন্তবৃত্ত আঁকতে বলেছে। তাহলে যে মাপগুলো বলা আছে ওই মাপের সরল রেখাংশগুলো আগে আমরা নিয়ে নেব। এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, আর এটা 7 সেন্টিমিটার। 5 সেমি, 6 সেমি, 7 সেমি। তো এরপর আমাদের ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজ আঁকার জন্য 7 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে। প্রথমে এখানে নিয়ে নিলাম 7 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরল রেখাংশ। তাহলে নাম দেব bx, এখানে b এবং এখানে x। এরপরে আমি 7 সেন্টিমিটার মাপের সরল রেখাংশের মাপ নিলাম, নিয়ে bx থেকে bc অংশ কেটে নিলাম, এটাই c। তারপরে 6 সেন্টিমিটার মাপ নিলাম, 6 সেন্টিমিটার নিয়ে বি বিন্দুতে বসিয়ে ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে 5 সেন্টিমিটার মাপ নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে একই বৃত্তচাপের উপর আর একখানে বৃত্তচাপ আঁকতে হবে। ছেদবিন্দুকে নাম দিলাম এ, ছেদবিন্দুকে এ নাম দিলাম। এরপরে বি এর সাথে এ এবং বি এর সাথে সি যুক্ত করলে আমরা পেয়ে যাব একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কথা প্রশ্নে বলা আছে। এবার এই ত্রিভুজে যেহেতু অন্তবৃত্ত আঁকতে হবে, সেই জন্য কি করব, যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। আমি এই সি কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। তো যে কোণ দুটি সমদ্বিখণ্ডক পরস্পর ছেদ করেছে, আচ্ছা এটা বি ডি নাম দিলাম, এটা বি ই নাম দিলাম, পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার এফ বিন্দুতে কম্পাস বসিয়ে ব্যাসার্ধ নিলাম এমনভাবে যাতে বিসি সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে দুটো বিন্দুতে ছেদ করেছে, এখন এই দুটো বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে, অর্থাৎ এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব টানতে হবে। লম্ব টেনে দিলাম, তো এটা এফ, এখানে জি, এখানে এইচ নাম দিলাম। এফ থেকে এইচ পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে।
ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। অবশ্যই বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে। তো মোটামুটি প্রত্যেকটা বাহুকে টাচ করেছে। আমার একটু আকার ভুলের জন্য এই দেখো বেরিয়ে গেছে। তো কম্পাস ঠিকঠাক জায়গাতে বসালে এবং সূক্ষ্মভাবে দাগগুলো টানলে তোমার কিন্তু এটা বাইরে বেরোবে না। তো যাই হোক, আমি এখানে পেয়ে গেলাম একটা অন্তবৃত্ত ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো। দুই দাগে আছে জ্যামিতিক উপায়ে √33 সেন্টিমিটার এর মান নির্ণয় করো। তো √33 এর মান নির্ণয় করতে হবে জ্যামিতিক উপায়ে। তো আমরা √33 এর মান নির্ণয় করার জন্য √33কে বা 33কে আমরা 2 ভাগে ভাগ করব। এটা 11/2। তাহলে √33 সমান আমরা লিখতে পারি 3×11=33। এটা লিখতে পারি √11 × 3, 3×11=33, বা আমরা 5 দিয়ে 33কে ভাগ করে নিতে পারি। 5×6=30, দশমিক নিয়ে 0, 5×6=30। তাহলে কি করলাম, এটা 6.6। তাহলে সমান 6.6 × 5 লিখতে পারি। তাহলে 6.6 মাপের সরলরেখা এবং 5 সেন্টিমিটার মাপের সরলরেখা 13 সেন্টিমিটার মাপে এবং 3 সেন্টিমিটার, এই 11 এবং 13 যে কোনো মাপে, এটা ধরে করতে পারি, আবার এটা ধরে করতে পারি। আমি এটা ধরে করব। তাহলে কি করব, এখানে প্রথম 6.6 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেব। এখান থেকে এই পর্যন্ত 6, এই পর্যন্ত। এরপরে 0.6 অর্থাৎ ছোট 6 ঘর এইখানে নিলাম। আর এটা 5, এই 5 পর্যন্ত। তাহলে এটা হলো 6.6 সেন্টিমিটার আর এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নেব, কিন্তু 6.6 এবং 5 অর্থাৎ 5 আর 6 11, 11.6 থেকে যেন সরলরেখাটা বড় মাপের হয়। তো মোটামুটি এরকম একটা নিয়ে নিলাম। নাম দেবে এখানে এ, এখানে এক্স। এরপরে 6.6 অর্থাৎ এই মাপের সরলরেখা নেব, নিয়ে এই মাপ নিয়ে এক্স থেকে এবি অংশ কেটে নিলাম, এটা বি। আর 5 সেন্টিমিটার মাপ নিয়ে এটার নাম দিলাম সি। এ থেকে সি পর্যন্ত এর লম্ব সমদ্বিখণ্ড, এর মধ্যবিন্দু বের করব। তার জন্য আমরা লম্ব সমদ্বিখণ্ড আঁকলেই চলবে। তো কি করলাম, অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ, আর এখানে কম্পাস বসিয়ে একই মাপ নিয়ে ওপর নিচে আবার বৃত্তচাপ রেখে দিলাম। ছেদবিন্দু দুটিকে একটা সরলরেখা দ্বারা যুক্ত করলে এই সরলরেখাটি এসি সরলরেখাকে যেখানে ছেদ করবে সেটা হবে এসি সরলরেখার মধ্যবিন্দু। তো এখানে এ বি সি আমি ডি নাম দিলাম, উপরে নাম দিলাম ডি, আর নিচে নাম দিলাম ই, এখানে নাম দিলাম এফ। তাহলে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে এফ থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে উপর দিকে। তাহলে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে দিলাম। এবার বি বিন্দুতে একটা লম্ব টানতে হবে, বি বিন্দুতে একটা লম্ব টানতে হবে, অর্থাৎ আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকলেই লম্ব হয়ে যাবে।
এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এবার ছেদবিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এটা তৈরি হয়ে গেল, একটা লম্ব এঁকে ফেললাম। আর এটা এই যে অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বি থেকে জি পর্যন্ত যে মাপ সেটা হবে √33 মান। তাহলে √33 সেন্টিমিটার সমান, এখান থেকে বি থেকে জি পর্যন্ত মাপ নিতে হবে। বি থেকে আছে এটা 5.7, এটা 5.7 সেন্টিমিটার। 12 আছে, 12 এক দাগে আছে 5 cot কিউ প্লাস কোসেক কিউ বাই 5 cot কিউ মাইনাস কোসেক কিউ সমান 7/3 হলে cos কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাকে cos কিউ এর মান বের করতে হবে। এখানে আছে 5 cot কিউ মাইনাস কোসেক কিউ বাই 5 cot কিউ প্লাস, আচ্ছা উপরটা প্লাস নিচেরটা মাইনাস কোসেক কিউ। এটা সমান দেওয়া আছে 7/3। তাহলে এখান থেকে আমাকে cos কিউ এর মান বের করতে হবে। তাহলে শুরু করব এখান থেকে। এখানে আছে বাদিকটাকে যোগভাগ প্রক্রিয়া করে দিই। তাহলে 5 cot কিউ প্লাস কোসেক কিউ প্লাস দিয়ে নিচের পার্টটা লিখব। যোগভাগ প্রক্রিয়া এর মানে হলো ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই দিয়ে ওপরের পার্ট মাইনাস নিচের পার্ট। তাহলে আমি উপরের পার্টটা লিখেছি, প্লাস দিয়ে এই নিচের পার্টটা লিখব 5 cot কিউ মাইনাস কোসেক কিউ বাই 5 cot কিউ প্লাস কোসেক কিউ মাইনাস এটা লিখব মাইনাস 5 cot কিউ মাইনাসে প্লাস কোসেক কিউ। এটা সমান ডান দিকটাকে যোগভাগ প্রক্রিয়া করতে হবে 7 + 3/7 - 3। তাহলে কি এইভাবে লিখলে এর সাথে কিন্তু সমান হয়। তো কোসেক কিউ কেটে দিলাম, 5 cot কেটে দিলাম। এখানে 5 + 5 10, এখানে হচ্ছে 10 cot কিউ আর নিচে হচ্ছে কোসেক কিউ অর্থাৎ 2 কোসেক কিউ সমান 7 আর 3 10/4। তো এখানে কাটাকুটি করলে 5 × 2 = 10, তাহলে 5। আচ্ছা cot কিউ যেটা আছে, cot কিউ আমরা জানি cos বাই সাইন, তাহলে cos কিউ বাই সাইন কিউ। আর কোসেক আমরা লিখতে পারি 1/sin। তাহলে নিচে আছে যেহেতু, তাহলে আমি লিখব সাইন কিউ। 1/sin হতো, কিন্তু যেহেতু নিচে আছে সেই জন্য sin/1 দিলাম। সমান কাটাকুটি করলে 5 × 2 = 10 আর 2 × 2 = 4। তো 2 দিয়ে কাটাকুটি করেছি, 5/2। এখন সাইন কিউ কেটে দিলাম। তাহলে 5 cos কিউ সমান 5/2, বা এখান থেকে আমরা লিখতে পারি cos কিউ সমান 5/2, আর এই 2টা নিচে হবে 2, তাহলে সমান 1/2। অতএব cos কিউ সমান 1/2। যদি কোণ P + কোণ Q সমান 90 ডিগ্রি হয় তবে দেখাও যে এটার মান cos P। তাহলে এখানে যে কিউগুলো আছে, কিউগুলো আমি পিতে পরিণত করব এই সম্পর্কটা ব্যবহার করে। তাহলে এখান থেকে কিউ সমান কত আগে লিখে নেব। তাহলে এখানে P + Q সমান 90 ডিগ্রি দেওয়া আছে, সেটা প্রথমে লিখব।
12/2 পি প্লাস কিউ, এখানে কোন চিহ্ন না দিলেও চলবে, কারণ এখানে কোন চিহ্ন সব জায়গাতে দেওয়া নেই। এটা 90 ডিগ্রি, তাহলে লিখব বা কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি, অতএব স্কোয়ার রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা সমান কস পি প্রমাণ করতে হবে। সমান দিলাম, স্কোয়ার রুট দিলাম, এখানে কস পি না, এখানে সাইন পি ছিল, সাইন পি। এবার এই যে কস কিউ আছে, কিউ এর জায়গাতে আমি লিখব কি 90 ডিগ্রি মাইনাস পি, কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস পি, সমান সাইন পি লিখলাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সাইন থিটা, অর্থাৎ এখানেও সাইন পি হবে, মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি, এটা হবে সাইন পি। সমান স্কোয়ার রুট দেবো, সাইন পি ওপর নিচে কেটে দিলাম, 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি, অর্থাৎ সাইন স্কোয়ার পি। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে একই জায়গাতে লিখতে পারি সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি, আর এটা তো আছে সাইন স্কোয়ার পি, সাইন স্কোয়ার পি কেটে দিয়েছি, তো এখানে রুট কস স্কোয়ার পি, তাহলে কস স্কোয়ার পি তার বর্গমূল করলে আমরা পাই কস পি, তাহলে কস পি প্রমাণ করতে বলেছিল, এখানে লিখব প্রমাণিত। তিন দাগে আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ওই বৃত্তে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ বের করতে হবে। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, তারপরে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রিক কোণের মধ্যে যে সম্পর্ক জানি সেই সূত্র দিয়ে আমরা করতে পারি এক, তাছাড়া আমরা বৃত্তের পরিধি বের করে নিয়েও সেই পরিধি ব্যবহার করে করতে পারি। তাহলে আমি এখানে দুই রকমভাবে করাবো। তো প্রথম করাচ্ছি সূত্র দিয়ে, তারপরে করাবো বৃত্তের পরিধি বের করে। তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রথমে লিখে নিই। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে লিখব বৃত্তটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা সমান 6 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আর তার এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার। তাহলে এটা এস, এবং কেন্দ্রীয় কোণ না উৎপন্ন কোণ যেটা কিনা থিটা, এটা সমান বের করতে হবে। তাহলে আমরা জানি যে এস সমান আর থিটা, এটা আমরা জানি। তো থিটা সমান চাপ ভাগ, বা এভাবে আমরা জানি যে কি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ থিটা, চাপ হলো এস, ব্যাসার্ধ হলো আর, এটাকেই চেঞ্জ করে আমরা এভাবে লিখতে পারি যে এস সমান আর থিটা। তো যাই হোক, এখানে থিটা বের করতে হবে, তাহলে লিখে নেব বা থিটা সমান এস বাই আর। এখানে দেখো এস কত আছে, এস আছে 15 সেন্টিমিটার, আর আর আছে 6 সেন্টিমিটার, আর এখানে যে কোণটা বেরোচ্ছে এটা কিন্তু অবশ্যই রেডিয়ানে। তাহলে 3 দিয়ে
3 5 15, 3 2 6, তাহলে 5/2 রেডিয়ান। তাহলে এটা 5/2 রেডিয়ান বেরিয়েছে। তো এখানে যে কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান হচ্ছে 5/2 রেডিয়ান। তো যদি আমরা এই উত্তরটাকে পাই দিয়ে চাই, থিটা সমান 5/2 রেডিয়ান। যদি উত্তরটাকে আমরা পাই দিয়ে বের করতে চাই তাহলে কি হবে দেখে নাও। তাহলে 5/2 সমান, তো 5/2 দিলাম ইন্টু পাই মানে 22/7, বা আমি এখানে 22/7 দিলাম ইন্টু 7/22 দিলাম। তাহলে এভাবে কেন দিলাম? পাই নিয়ে আসবো তাই। এটা হলো পাই, তাহলে 5/2 ইন্টু পাই ইন্টু 7/22, 5/7 = 35, 5/7 বাই 22 দুগুণে 44 পাই। তাহলে 35 পাই বাই 44 বা 35/44 পাই। এটা এখানে সি দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে উৎপন্ন কোণটির মান। আর যদি আমরা বৃত্তের পরিধি বের করে অঙ্কটা করি তাহলে কি হবে দেখে নাও। আমি এখানে বিকল্প বলে লিখছি, বিকল্প পদ্ধতি। তাহলে বিকল্প পদ্ধতিতে প্রথমেই লিখে নেব বৃত্তটির ব্যাসার্ধ। বৃত্তটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা সমান 6 সেমি। অতএব পরিসীমা সমান 2 পাই আর সমান 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 6 সেমি। তাহলে এটা হবে দেখো 22 দুগুণে 44, 44কে 6 দিয়ে গুণ, 4 × 24, 4 হাতে 2, 4 × 24 আর 2 26, তাহলে 264/7, এটা হলো এত সেন্টিমিটার। এখন আমরা কি জানি? বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি যদি 4 ভাগে ভাগ করি তাহলে এতটুকু পরিধি 90 ডিগ্রি, এই পরিধি 90 ডিগ্রি, এই পরিধি 90 ডিগ্রি, এই এতটুকু চাপ 90 ডিগ্রি। এই চারটি চাপ মিলে 90 90 90, 4 নং 36, 360। তাহলে চারটি চাপ মিলে টোটাল পরিধি হয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্র উৎপন্ন করছে 360 ডিগ্রি কোণ। তাহলে লিখব কি? অতএব 264/7 সেন্টিমিটার চাপ উৎপন্ন করে এটা 360 ডিগ্রি কোণ। তাহলে 1 সেমি চাপ উৎপন্ন করে 360/264/7 ডিগ্রি কোণ। আর বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, উৎপন্ন করে 360 ইন্টু 15/264/7 ডিগ্রি কোণ। এটা হিসাব করলে পাই 360 ইন্টু 15 ইন্টু 7/264। তাহলে যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে এখানে হচ্ছে 13 দুগুণে 26, 2, আর এটা 2 দিয়ে কাটাকুটি করলে 180। তারপরে আবার 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 13 থেকে 12 গেলে হাতে থেকে 1, আবার 12, 6 দুগুণে 12, এটা 90। এরপরে দেখো 66 আছে। আমরা চাইলে 3 দিয়ে 3 5 15, 3/16, 66, 11, আর এটা 45 দুগুণে 90। তাহলে নিচে কেবল 11 আছে। তাহলে এটা হচ্ছে 45, 5 আর 7, 45 ইন্টু 5 ইন্টু 7/11। এবার এটা হলো এটা কিন্তু ডিগ্রিতে বেরিয়েছে। তাহলে এই এত ডিগ্রি অর্থাৎ 45 ইন্টু 5 ইন্টু 7/11 ডিগ্রি সমান 45 ইন্টু 5 ইন্টু 7 একে রেডিয়ান করতে গেলে পাই/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 45 সং 180, এখানে 4, তাহলে হচ্ছে 5 7 35
বাই 4 11 44 পাই। তাহলে উৎপন্ন কোণটির বৃত্তীয় মান হবে অতএব উৎপন্ন কোণের বৃত্তীয় মান পঁয়ত্রিশ বাই 44 পাই রেডিয়ান। 13 একে আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা লেখো। আর দুই দিকে আছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ লেখো। তো এখানে এক দাগে দেখো, এক দাগে যেহেতু ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দু দুটির ক্ষেত্রে অবনতি কোণ, সেহেতু এই বাড়িটি বেশি উঁচু এবং ল্যাম্পপোস্টটি কম উঁচু। এখানে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ আছে। তাহলে এখানে 13 1 তাহলে এখানে প্রথমে বাড়িটা এঁকে নেব। বাড়িটা মোটামুটি এরকম, আর এদিকে আছে ল্যাম্পপোস্ট, এটা আছে ল্যাম্পপোস্ট। এখান থেকে দেখা হচ্ছে, এখান থেকে দেখা হচ্ছে। তাহলে এর অবনতি কোণ দেখাতে গেলে একটা অনুভূমিক রেখা কল্পনা করতে হবে। এটা পি নাম দিলাম, অনুভূমিক রেখা। এখান থেকে এই চূড়ার অবনতি কোণ, আর এখান থেকে এটা হলো, এটা চূড়ার অবনতি কোণ। তাহলে এটা আছে 30 ডিগ্রি, আর এটা হলো পাদবিন্দুর অবনতি কোণ, এটা 60 ডিগ্রি। এবি হলো বাড়িটি, আর সিডি হলো ল্যাম্পপোস্টটি। সি থেকে এবির উপরে একটা লম্ব টানা হলো, এবি সিডি, এটা হলো ই। এ থেকে বি পর্যন্ত 11 মিটার বলা আছে। তাহলে এটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ, এই কোণটা এর একান্তর কোণ, আবার এর একান্তর কোণ এটা 30 ডিগ্রি। এখন এই সিডি ল্যাম্পপোস্টের উচ্চতা আমাকে বের করতে হবে। সিডি সমান প্রশ্ন চিহ্ন। তাহলে ল্যাম্পপোস্ট কোনটা, বাড়ি কোনটা কীভাবে ধরেছি সেটা প্রথমে এখানে লিখে নিতে হবে। তাহলে লিখব কি, মনে করি বাড়িটি এবি এবং ল্যাম্পপোস্টটি সিডি। মনে করি বাড়িটি এবি ও ল্যাম্পপোস্টটি সিডি। এপি অনুভূমিক রেখা, সি বিন্দু থেকে এবির উপরে, মানে সিই এবির উপরে লম্ব, এবি। বাস। এখন দেখো এখানে এ ই সি এই একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। আবার এ বি ডি এটাও সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি করব, আমরা এ বি ডি ত্রিভুজ থেকে, যেহেতু এবি 11 মিটার দেওয়া আছে, এখান থেকে বিডি বের করব।
বিডি পেলে সিই পেয়ে গেলাম। এখন সি যখন পাবো, এ ই সি ত্রিভুজ থেকে আমি এই পেয়ে যাব। এই পেয়ে গেলে এবি থেকে অর্থাৎ 11 থেকে এই এইটা বিয়োগ করলে আমরা কিন্তু বি বা সিডি, বি যত সিডি তত, বি পেয়ে গেলাম, বি পেয়ে গেলে সিডি পেয়ে যাব। তাহলে শুরু করব এ বি ডি ত্রিভুজ থেকে। তাহলে ত্রিভুজ এবিডি এর এবি সমান 11 মিটার, এবি সমান 11 মিটার। তারপরে বিডিটা বের করতে হবে। বিডি সমান প্রশ্ন চিহ্ন, এই কোণ 60 ডিগ্রি, এ ডি বি, এটা সমান 60 ডিগ্রি। তো অতএব দেখো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে আমি যদি লিখি এবি বাই বিডি সমান tan 60 ডিগ্রি, বা এবির মান দেওয়া আছে 11, 11 বাই বিডি সমান √3। তাহলে এখান থেকে বলতে পারবো বিডি সমান 11 বাই √3, এটা বলতে পারলাম। এখন বিডি যখন পেয়ে গেলাম, সিইও তাহলে সিইও এই 11 বাই √3 হবে। তাহলে এ ই সি ত্রিভুজটা নিলাম। ত্রিভুজ এ এ সি এর ইসিটা হচ্ছে, ইসিটা অ্যাকচুয়ালি এই বিডির সাথে সমান, যেটা 11 বাই √3 মিটার। তারপরে এই আমাকে বের করতে হবে, এই সমান প্রশ্ন চিহ্ন, এই কোণটা 30 ডিগ্রি, এ সি ই, কোণ এসি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে অতএব এই লম্ব এই বাই ভূমি এসি সমান tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায়, বা এই এর মান বের করতে হবে। তাহলে এই সমান ইসি tan 30 ডিগ্রি, বা এই সমান ইসি এর মান বেরিয়েছে 11 বাই √3 ইন্টু tan 30 ডিগ্রি মান 1 বাই √3 সমান 11 বাই √3 গুণ করলে 3, এই সমান 3 বেরিয়ে 11 বাই 3 বেরিয়েছে। আর এবি ছিল 11, তাহলে সিডি যেটা ল্যাম্পপোস্টের উচ্চতা, অতএব সিডি যেটা আছে, সিডি সমান আমরা বি বলতে পারি, কারণ এবি আর সিডি পরস্পর সমান্তরাল। এটা 90, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এখান থেকে লম্ব টেনেছি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরপর সমান। তাহলে সিডি সমান আমরা লিখতে পারি বিই, আর বি জায়গাতে আমরা এবি থেকে এই বাদ দিয়ে লিখতে পারি এবি মাইনাস এই। এবি আছে 11 মিটার, এই হলো 11 বাই 3 মিটার সমান 3 11 33, বা আমরা এভাবে 3 লসাগু লিখতে পারি, 1 আর 3 এর লসাগু 3, 1 দিয়ে লসাগুকে ভাগ করলে 3 পাবো, 3 11 33, মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 11কে গুণ, সমান 22 বাই 3। তাহলে 22 বাই 3 বেরোলো এই সিডি, অর্থাৎ ল্যাম্পপোস্টের উচ্চতা। চাইলে 3 দিয়ে 22কে ভাগ করতে পারি, 3 7 21 সমান 7 পূর্ণ 1 3 মিটার। তাহলে অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা ল্যাম্পপোস্টের উচ্চতা 7 পূর্ণ 1 3 মিটার। এরপরে আছে 13-2,
তো 13-2-তে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? তাহলে এখানে দুটি স্তম্ভ, প্রথমটি 180 মিটার, দ্বিতীয়টি 60 মিটার। তো এখানে আমি দুটি স্তম্ভ এঁকে নিচ্ছি। এটা প্রথম, এটা আছে 180 মিটার, এটা 180 মিটার, আর পাশেরটা আছে 60 মিটার। এটা হলো 60 মিটার। একটা স্তম্ভ এবি আর একটা স্তম্ভ হলো সিডি। এবার বলা আছে যে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। এইখান থেকে এই উন্নতিকোণটা, এই উন্নতিকোণটা 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ বের করতে হবে। এই উন্নতিকোণটা বের করতে থিটা ধরলাম, উন্নতিকোণ তো জানি না, ধরলাম থিটা। এ থেকে বি এটা 180 মিটার, আর সি থেকে ডি এটা 60 মিটার। তাহলে এ বি সি ডি কোণটা কি ধরেছি সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে প্রথম স্তম্ভ এবি এবং দ্বিতীয় স্তম্ভ সিডি। মনে করি প্রথম স্তম্ভ এবি ও দ্বিতীয় স্তম্ভ সিডি। এবি প্রথম স্তম্ভ, সিডি দ্বিতীয় স্তম্ভ, ব্যাস, আর কিছু লেখার নেই। তাহলে দেখো এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা, তাহলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। আবার এই কোণটা 90 ডিগ্রি, কারণ স্তম্ভ ভূমির সাথে লম্বভাবে থাকে। তাহলে সি বি ডি এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সি বিডি সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ। এখন আমার এই কোণটা বের করতে হবে। তাহলে এ বি ডি ত্রিভুজটা থেকে, যেহেতু এটা জানা আছে, তাহলে এই বিডি বের করে নেব। বিডি বের করার পরে আসবো সি বি ডি ত্রিভুজে। এটা 60 মিটার দেওয়া আছে, আর বিডি বেরিয়ে যাবে। তাহলে এটা আর এটা দিয়ে, এটা লম্ব, এটা ভূমি, ট্যান থিটা লিখব, আর এর অনুপাত বেরিয়ে যাবে। সেখান থেকে ট্যান থিটার মান কত সেটা বের করতে পারবো। তাহলে এ বি ডি ত্রিভুজ থেকে প্রথমে বিডি বের করি। ত্রিভুজ এবিডি এর ত্রিভুজ এবিডি এর এবি সমান 180 মিটার, এবি সমান 180 মিটার। তারপরে বিডি সমান বের করতে হবে। বিডি সমান প্রশ্ন চিহ্ন, এই কোণটা এ ডি বি এটা 60 ডিগ্রি, এ ডিবি সমান 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে এবি বাই বিডি সমান এবি বাই বিডি, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায়, দেখো এবি 180 মিটার, আমি এখানে 180 মিটার বসিয়ে দিলাম, বাই বিডি সমান ট্যান 60 ডিগ্রি √3, বা বিডি √3 বজ্রকোণ করছি, বিডি √3 সমান 180, বা বিডি সমান 180 বাই √3। তাহলে বিডি পেয়ে গেলাম 180 বাই √3। এবার সি বিডি ত্রিভুজ নেব। ত্রিভুজ সি বিডি এর সি বিডি এই ত্রিভুজটা দেখো সিডি সমান 60 মিটার দেওয়া আছে, সিডি সমান 60 মিটার, আর বিডি পেয়ে গেছি, বিডি সমান 180 বাই √3 মিটার। আর এই কোণটা এর নাম সিবিডি সমান থিটা, এটা ধরলাম। এখন থিটার মানটাই বের করতে হবে, আমাদের বের করতে হবে থিটা সমান কত, এটা বের করতে হবে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে সিডি
বাই বিডি সমান tan থিটা, বা সিডি কত আছে 60 আর বিডি কত আছে 180 ডিগ্রি বাই √3, 180 বাই √3, এটা সমান tan থিটা। তো tan থিটা সমান লিখি, tan থিটা সমান এই দিকটা একটু সরল করে লিখি, 60 দিলাম, 180 বাই √3 এখানে লিখতে পারি √3 বাই 180, কাটাকুটি করলে 3 হলো, তাহলে √3 আর যে 3 আছে 3কে আমরা √3 ইন্টু √3 হিসাবে লিখতে পারি, তাহলে সমান 1 বাই √3, 1 বাই √3, tan থিটা সমান 1 বাই √3, আমরা tan 30 ডিগ্রিতে 1 বাই √3 হয় জানি, তাহলে আমি tan থিটা সমান tan 30 ডিগ্রি পেলাম, অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। 14 এক দাগে আছে, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কত? তাহলে শঙ্কুদ্বয়ের উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:3, এখান থেকে উচ্চতা 2h এবং 3h ধরতে পারবো, আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে ব্যাসার্ধ 3r এবং 5r ধরতে পারবো। সেখান থেকে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, সেই সূত্র দিয়ে আয়তনের অনুপাত সহজে বেরিয়ে যাবে। তাহলে লিখব, মনে করি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে 2h ও 3h একক এবং ব্যাসার্ধ যথাক্রমে 3r ও 5r একক। অতএব আয়তনের অনুপাত আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, আর দ্বিতীয়টার হবে 1/3 পাই r স্কয়ার h। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, এটা হলো সূত্র। তাহলে এখানে আমি 1/3 বসিয়েছি, পাই বসিয়েছি, r এর জায়গাটা ফাঁকা রেখেছি, h এর জায়গাটা ফাঁকা রেখেছি, এখানে 1/3 পাই r এর জায়গাতে ফাঁকা, h এর জায়গাতে ফাঁকা। তো প্রথম শঙ্কুটার ক্ষেত্রে দেখা যাক, প্রথম যে শঙ্কুটা তার r আছে 3r এবং h আছে 2h, তাহলে এখানে 3r বসাবো, এখানে 2h বসাবো। দ্বিতীয় যে শঙ্কুটা আছে এর h 3h এবং r আছে 5r, তাহলে কি পাচ্ছি দেখে নাও, এখানে 1/3 পাই ব্র্যাকেট 3 3 9, 9 2 18, 18 পাই না, 18 পাই না, 18 r স্কয়ার h, 18 r স্কয়ার h ইজ টু 1/3 পাই, 5 5 25, 3 25 75, 1/3 পাই যদি দিয়ে ভাগ করি, 18 r স্কয়ার h ইজ টু 75 r স্কয়ার h সমান r স্কয়ার h দিয়ে ভাগ করে দিই, 18 ইজ টু 75, এরপর ভাগ করব 3 দিয়ে, 3 6 18, 3 25 75, তাহলে এটা হলো 6:25। তো অতএব শঙ্কু দুটি আয়তনের অনুপাত, শঙ্কু দুটির আয়তনের অনুপাত
সমান 6:25। দুই দেখা যাচ্ছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তাহলে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্য ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে আমরা শঙ্কু তৈরি করছি, সবচেয়ে কম কাঠ নষ্ট করে। তাহলে আমরা কীরকম শঙ্কু পাবো এবং তার আয়তন কত হবে। তো এখানে প্রথমে ছবিটা এঁকে ফেলতে হবে যে কাঠ থেকে ঘনক থেকে আমি শঙ্কু তৈরি করছি। তাহলে ঘনকের ছবি এবং শঙ্কুর ছবি এর মধ্যে কোথায় সম্পর্ক আছে। তো দেখো আমি এখানে প্রথমে একটা ঘনকের আমি এটা লম্বচ্ছেদ এঁকেছি। তাহলে এর মধ্যে যে শঙ্কুটা থাকবে তার মোটামুটি এই উচ্চতা এখানে থাকবে। তাহলে এটা হলো ঘনকের ভূমি, এটা হলো ঘনকের উচ্চতা, এটা ব্যাসার্ধ। তাহলে দেখো ঘনকের উচ্চতা এটা এবং এটা দৈর্ঘ্য, তাহলে উচ্চতা এবং দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ঘনকের যদি আমরা বাহুর দৈর্ঘ্য এ ধরি, উচ্চতা এটা এ, আর ব্যাসার্ধ a/2, এটা a/2। তো ঘনকের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া, এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4.2 ডেসিমিটার। তো এ সমান 4.2 অ্যাকচুয়ালি, তাহলে যে শঙ্কু পাবো তার উচ্চতা 4.2 আর ব্যাসার্ধ 4.2 এর হাফ। তাহলে ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার উচ্চতা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান ও ব্যাসার্ধ ঘনকের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। অর্থাৎ শঙ্কুর উচ্চতা h, এটা সমান 4.2, h সমান 4.2 ডেসিমিটার। ব্যাসার্ধ ব্র্যাকেটে r, এটা সমান এই 4.2 এর হাফ সমান 2.1 ডেসিমি। তো এখানে আমাকে কি বের করতে হবে, এখানে শঙ্কুর আয়তন বের করতে হবে। শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r² h সমান 1/3 পাইয়ের মান 22/7, r এর মান 2.1 তার স্কোয়ার, আর h 4.2, এত ডেসিমিটার মানে ঘন ডেসিমিটার। তাহলে আমি ডেসিমিটার কিউব দিলাম, সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 দুখানা, 2.1 জন্য 21/10, 2.1 জন্য 21/10, আর 4.2 একখানা, তাহলে 42/10 ঘন ডেসিমিটার।
কাটাকুটি করলে 3 × 7 = 21, তাহলে উপরে 42, 21, 22 আর নিচে 3খানা 10 আছে, তো গুণ করতে হবে 42, 21 আর 22। তাহলে 21 এবং 42 গুণ করে দিই। এখানে দেখো 21 × 42, তার মানে 21 × 21 × 2, 21 21 4 4 1 × 2, 8 8 2, 42 এবার 21 গুণ করলে 8 আর 2 হচ্ছে, তার সাথে 22 গুণ করব, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16 আর 1 17, 1 7 6 4, এখানে হলো 4 দিলাম, 6 আর 4 10 শূন্য হাতে 1, 6 আর 4 10 শূন্য হাতে 1, 7 হয়ে গেল, 7 দুগুণ 14, 4 হাতে 1, 8 9 1, তাহলে সমান 1 9, 4 0 4 বাই 1000 ঘন ডেসিমিটার সমান 19.404 ঘন ডেসিমিটার। তো শঙ্কুটির আয়তন এটা বেরিয়ে গেল। অতএব শঙ্কুটির আয়তন 19.404 ঘন ডেসিমিটার। 3 জায়গায় আছে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রূপগোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? দণ্ডটির ব্যাস বের করতে হবে, যার 1 ডেসিমিটার লম্বা বলা আছে, তাহলে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রূপগোলক গলানো হয়েছে, তাহলে এর যে আয়তন এবং লম্ববৃত্তাকার যে দণ্ডের আয়তন একই হবে। তো এখানে 1 ডেসিমিটার লম্বা এই যে গোলক, এই গোলক না, লম্ববৃত্তাকার দণ্ড, এর ব্যাসার্ধ আর ধরে নিতে হবে বা এক্স ধরে নিতে হবে। তো তাই করব, আগে এই আয়তনটা বের করে নিই, বা আমরা আগে এক্স ধরে নিই, ধরে নিয়ে এই যে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন বের করে নিই। মনে করি লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ আর এটা সমান এক্স ডেসিমিটার। অতএব আচ্ছা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা বা দৈর্ঘ্য এইচ, উচ্চতা দৈর্ঘ্য এইচ, এটা 1 ডেসিমিটার বলা আছে, 1 ডেসিমি। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ সমান, পাইটা পাই হিসাবে রাখবো, আর এর মান এক্স, তাহলে এক্স স্কোয়ার, এইচটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার কিউব সমান, তাহলে এটা 1 পাই এক্স স্কোয়ার হচ্ছে, পাই এক্স স্কোয়ার ঘন ডেসিমিটার। 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি রূপ গোলক, তাহলে গোলকের আয়তন বের করবো, ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা সমান 6-এর হাফ হবে, 6-এর হাফ ডেসিমি সমান 3 ডেসিমি, 3 ডেসিমি। অতএব আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু পাই ইন্টু আর, আর ফর 3 কিউব ঘন ডেসিমি সমান, তাহলে 3 3 9, 3 9 27, তাহলে এটা লিখতে পারি 27 ইন্টু 4/3 পাই ঘন ডেসিমি, 3 9 27 9, 4 9 36 সমান 36 পাই ঘন ডেসিমি। তাহলে এই আয়তন এবং এই আয়তন সমান হওয়ার কথা, তাহলে লিখব প্রশ্ন অনুসারে
পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 পাই, বা এক্স স্কোয়ার সমান 36 পাই বাই পাই, পাই পাই কেটে দিলাম, তাহলে 36 সমান 6 স্কোয়ার। এক্স স্কোয়ার সমান যদি 6 স্কোয়ার হয় তাহলে এক্স সমান 6। এক্সটা ছিল ব্যাসার্ধ, দণ্ডটির ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে এক্সের ডাবল অর্থাৎ 6 ডবল 12। অতএব ব্যাস, অতএব দণ্ডটির ব্যাস সমান 6 ইন্টু 2 ডেসিমি সমান 12 ডেসিমি। পনেরো একে আছে নিচের পরিসংখ্যা, না পনেরোতে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করো। এখানে শ্রেণী সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো নিচে লেখা আছে শ্রেণী সীমানা তৈরি করে নেবে, অর্থাৎ এখানে 20 থেকে 29 আছে, 30 থেকে 39 আছে, এখানে 29-এ শেষ, 29-এ শুরু না হয়ে 30-এ শুরু হয়েছে। জাস্ট এই অঙ্কটাই আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও বানিয়ে। তো তোমরা প্লে লিস্টে যাবে, যেখানে রাশিবিজ্ঞানের আলাদা প্লে লিস্ট আছে, সেখানে গেলে জাস্ট এই অঙ্কটায় তোমরা সমাধান পাবে। 2 জায়গায় আছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। এটা তোমাদের অঙ্কের বইতে 350 পৃষ্ঠা, কোয়েশ্চেন নাম্বার 9, কোষে দেখি 26.2, 350 পৃষ্ঠা। এই অঙ্কটা, জাস্ট এই অঙ্কটা এখানে দিয়েছে, সুতরাং এটা পাবে আমার চ্যানেলে আছে টেক্সট বুক সলিউশনের যে টোটাল ভিডিও, তার প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আছে। তো তোমরা এই অঙ্কটা সেখান থেকে করবে। তারপরে আছে 3-এর দাগ, তোমাদের দুটো শ্রেণীর 100 জন ছাত্রীর গত মাসের উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকাটি দেওয়া হলো। উপস্থিতির সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা 6 থেকে 10, 8 বা এরকম প্রত্যেকটা শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। উপস্থিতি পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে সবার প্রথমে আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা খুঁজে বের করতে হবে। তো এখানে যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে দেখো, এখানে সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে এই 34। তাহলে এখানে লিখব যে সর্বোচ্চ পরিসংখ্যা 34। তো 15-3 এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 34। তাহলে 34 যখন সর্বোচ্চ পরিসংখ্যা, আচ্ছা এটি 14 থেকে 18 শ্রেণীতে আছে, এটি 14 থেকে 18 শ্রেণীতে আছে। এই যে এটা 14 থেকে 18 শ্রেণীতে আছে। তাহলে অতএব সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো এই 14 থেকে 18, এটা হলো সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী। এবার তাহলে এখানে সূত্রে আমাদের যেগুলো দরকার হবে, এল হচ্ছে নিম্ন সীমা 14, এই শ্রেণীর নিম্ন সীমা 14। তারপরে F1 সমান, তারপরে F2 সমান, তারপরে F0 সমান। প্রথম F1 দেখি, F1 হচ্ছে এই 34, তাহলে এখানে পরিসংখ্যা লিখলাম 34। F1 হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা। তারপরে F2 সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা, তাহলে এটা 34 ছিল, এটা 18, তাহলে 18 হবে, আর এটা F0, তাহলে এটা 18 আর F0টা হচ্ছে 28।
তারপর আছে এইচ, এই দুইয়ের পার্থক্য 18 মাইনাস 14, তাহলে এটা সমান 4। তাহলে অতএব সংখ্যাগুরু মান হবে, অতএব সংখ্যাগুরু মান সমান L প্লাস ফার্স্ট ব্র্যাকেট f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h সমান L ফর 34 না L ফর 14 প্লাস ফার্স্ট ব্র্যাকেট f1 ফর 34 মাইনাস f0 ফর 28 বাই 2 ইন্টু f1 হচ্ছে 34 মাইনাস f0 28 মাইনাস f2 হলো 18 ইন্টু h 4 সমান 14 প্লাস 34 থেকে আমরা 28 বিয়োগ করব, 28 6 14, তাহলে এখানে হলো 6 বাই 34 দুগুণ 68, 34 দুগুণ 68 আর 28 এবং 18, তাহলে 28 দুগুণ 56, এটা 46 হবে। এর থেকে 46 বিয়োগ করছি, 8 আর 8 16, হাতে 1, 1 আর 3 4, 1 আর 2 3 আর 1 4, তাহলে 6 আর 2 দিলে 8 হয়, এখানে 2, তাহলে নিচে হচ্ছে 22 ইন্টু 4, কাটাকুটি করলে 11 দুগুণ 22, 2 দুগুণ 4, তাহলে এটা সমান 14 প্লাস 6 দুগুণ 12 বাই 11, তাহলে 12কে 11 দিয়ে ভাগ করতে হবে, আমি এখানে ভাগ করছি, 11 1 11, দশমিক নিয়ে 0 নেব, তাহলে 11 0 0, আবার একটা 0 নেব, 9 11 99, তো আবার 1, তো এটা কত পেলাম, তাহলে এটা পেলাম 14, এটা প্রায় সমান 14 প্লাস 1.09 সমান 15.09, তো আমরা 15.1 লিখতে পারি প্রায়। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান, নির্ণেয় (15.1). তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।